শেরপুর ৩ আসনের নির্বাচন ও বগুড়া ৬ এর উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ। বিরতিহীন ভোট চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। দিন দিন আরো জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। ফিলিং স্টেশনে তেল বিক্রির খবর পেলে হুমড়ি খেয়ে পড়ছেন মোটর সাইকেল চালকরা। হাবের উপসর্গ নিয়ে একদিনে আরো ১০ শিশুর মৃত্যু। নীলফামারীতে রোগী বেড়েছে ৩ গুণ। বাগেরহাটে মৌসুমী শিশু রোগের প্রাদুর্ভাব। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। স্থগিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনে নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি, জামায়াত ইসলামী ও মার্ক্সবাদী বাসদ মনোনীত 3 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 128টি কেন্দ্রে 4,13,377 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে 16 প্লাটুন বিজিবি। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথে আগে বগুড়া 6 আসন ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। কেন্দ্রের ভেতরে ও বাইরে কাজ করছেন আনসার পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবির অন্তত 4,000 সদস্য। 150টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 58টি কেন্দ্রে থাকবে অতিরিক্ত পুলিশ। নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ আছে প্রার্থীদের পক্ষ থেকে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত হওয়া শেরপুর 3 আসনে চলছে ভোট গ্রহণ। এই বিষয়ে আরও জানাতে শ্রীবর্দী রূপারপাড়া এর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, ভোটার উপস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক অবস্থা জানাবেন। আমরা কিন্তু আজকে শেরপুর 3 আসনে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখতে পাচ্ছি ভোটার উপস্থিতি বেশ ভালো। প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা এই মুহূর্তে যেখানটিতে রয়েছি এটি আসলে এখানকার যে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল তার নিজের কেন্দ্র এটি। এখানে সকাল থেকেই আমরা দেখেছি নারীদের সাথে পুরুষদের লাইনেও আসলে দীর্ঘ সারি দেখতে পেয়েছি। আমরা একটু বলবো যে এই যে ভোট দিতে আসছেন, কেমন লাগছে, পরিবেশ কেমন? পরিবেশ ভালোই। চাচি, কেমন লাগতেছে ভোট দিতে? বালাই লাগতেছে, পরিবেশ বালাই আছে। আচ্ছা, আমরা শুনছিলাম যে আসলে নারী ভোটাররা কিন্তু সবাই সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে এখানে আসলে ভোট দিচ্ছে এবং 2-1 জন করে ভেতরে ঢুকছে এবং ভোট দিচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত একটি কেন্দ্রে জামাতের মনোনীত প্রার্থীর যে এজেন্ট ছিল তাকে বের করে পিটুনি দেওয়ার খবর আমরা পেয়েছি। সেই কেন্দ্রের পরিস্থিতি এখনো ভালো আছে। সকালে জামাতের প্রার্থী তার নিজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেছেন, কিন্তু বিএনপির যে প্রার্থী তিনি এখনো ভোট প্রদান করেনি। আমি যদি একটু বলতে চাই যে শেরপুরের যে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী দুটি উপজেলা নিয়ে আসলে এই আসনটি, এই আসনে যে অধিকাংশ এলাকা কিন্তু ভারত সীমান্তবর্তী, ফলে এই সীমান্তবর্তী এলাকার জন্য 16 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং 128টি ভোট কেন্দ্রের নিরাপত্তা সহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে 1100-র বেশি পুলিশ, 1700 আনসার এবং 200-র বেশি সেনাবাহিনীর সেনা সদস্য এবং র্যাবের কিন্তু টহল দল কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আসলে 14 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় করে যাচ্ছে। আমার কাছে আপাতত শেরপুরের 3 আসনে নির্বাচনের থেকে সব শেষ ছিল। এর পরবর্তীতে আরও কোন আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। বগুড়ার শিববাটি হাসনা জাহান ভান্ডারী বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ভোট কেন্দ্র থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোহন, সকাল 7:30টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। কেন্দ্রে উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ভোটাররা, জানাবেন। শ্রাবন্তী, আমি এখন রয়েছি, সকালে ছিলাম ভোট গ্রহণের শুরুতে শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয়। এখন রয়েছে আমি করোনেশন স্কুল অ্যান্ড কলেজ মহিলা কেন্দ্রে। এখানে 4060 জন মহিলা ভোটার রয়েছেন।
তো আপনি দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু মহিলা ভোটাররা বা পাশে রয়েছে পুরুষ কেন্দ্র, এখানে একসঙ্গে নারী পুরুষ আসছেন এবং তারা একে একে ভোট দিয়ে চলে যাচ্ছেন। যেহেতু ভোট প্রদানের সময়টা খুব কম, সেই জন্য কিন্তু এখানে লাইন নাই। তারা আসছেন, ভোটাররা ভোট দিয়ে চলে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর আমরা কথা বলেছি এখানে যে 3 প্রার্থীর মধ্যে মূল যে দুই প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম এবং বিএনপির যে প্রার্থী, তারা কিন্তু দুজনেই ভোটের পরিবেশ নিয়ে তাদের পজিটিভ কথা বলেছেন, সুন্দর পরিবেশের কথা বলেছেন এবং তারা বলছেন যে এইভাবে যদি বিকাল 4:30 পর্যন্ত ভোট হয় তাহলে তারা ভোটের ফলাফলকে তারা মেনে নেবেন, তারা আস্থা রাখবেন। আর একটু বলে রাখি যে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল ভোটের, এখন পর্যন্ত কিন্তু বগুড়া যে 150টি কেন্দ্র রয়েছে কোথাও কোনো অভিযোগ পাওয়া যায় নাই। তাই ভোটের বিষয়ে এই যে কন্ডিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যে মহিলা কেন্দ্র রয়েছে, তার প্রেজাইডিং অফিসার মেহেদী হাসান, তার কাছে শুনবো এখানকার পরিবেশ নিয়ে, সার্বিক বিষয় নিয়ে বলতেন। আচ্ছা, এখানে পরিবেশ ভালো আছে। মানে ভোটাররা সকাল থেকে আসছে অল্প অল্প হলেও, যদি এখন ওইভাবে আসার সময় হয়নি। 10টা 10:30টায় এই সময়টাই ভোটের চাপ হবে, যেহেতু শহর কেন্দ্রিক কেন্দ্র এটা। আর এখানে সুষ্ঠুভাবে সব মানে পরিচালনা হচ্ছে। যারা প্রার্থীরা আছে তারা ভোট দিতে পারছে এবং লম্বা লাইন নাই, কারণ এখানে ভোটগুলা যারা পোলিং অফিসার নিয়োজিত আছে তারা খুব ভালোভাবে ভোটগুলো রিসিভ করতেছে। আমরা একজন নারী ভোটারের কাছে শুনবো, আপনি কি ভোট দিয়েছেন? যদি একটু বলতেন হ্যাঁ, ভোট দিয়েছি। কেমন লেগেছে আপনার? ভালোই লাগছে। কোনো সমস্যা ছিল কি? না না না। আরেকজনের কাছে শুনবো, আপনি ভোট দিয়েছেন? জি জি, ভোট দিয়েছি। কোনো সুন্দরভাবে ভোট হচ্ছে, সুন্দরভাবে ভোট দিয়েছি ইনশাআল্লাহ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন ভোটারদের প্রতিক্রিয়া, নারী এবং পুরুষ তারা সম্ভবত হাজবেন্ড এন্ড ওয়াইফ, তারা একসঙ্গে ভোট দিতে এসেছিলেন, পৃথক দুটি কেন্দ্রে তারা ভোট দিয়েছেন। তো এই ছিল শ্রাবন্তী। ধন্যবাদ আপনাকে। দিন দিন যেন আরও জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। কোনো ফিলিং স্টেশনে তেল বিক্রির খবর পেলে মোটরসাইকেল চালকরা সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন। দিনাজপুরের ডিজেল নিয়ে তেমন কোনো সমস্যা না থাকলেও পেট্রোল অকটেন নিয়ে যত সংকট। ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের লাইন ক্রমেই বাড়ছে। অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। আর পাম্প মালিকরা বলছেন যাদের প্রয়োজন নেই তারা তেল নিচ্ছেন। এতে জটিল হচ্ছে পরিস্থিতি। অন্যদিকে লক্ষ্মীপুরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেলের আশায় পাম্পের সামনে রাতভর অপেক্ষা করছেন অনেকে। এরপরও মিলছে না চাহিদা মতো তেল। পাম্প মালিকদের দাবি, উপজেলা ট্যাগ অফিসারের উপস্থিতিতে সীমিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। সারা দেশের মতো বরিশালেও জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় এক ধরনের অস্থিতিশীলতা বিরাজ করছে। সরকারিভাবে জ্বালানি মজুত পর্যাপ্ত থাকার দাবি করা হলেও মাঠ পর্যায়ে বিশেষ করে অকটেনের চরম সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বরিশালে জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাবেন, কি অবস্থা বিরাজ করছে সেখানে? শ্রাবন্তী, আমি এখন নগরের রূপাতলীর একটি পেট্রোল পাম্পে রয়েছে। এখানে পেট্রোল এবং ডিজেল থাকলেও অকটেনের সরবরাহ একেবারেই বন্ধ এবং আমরা দেখেছি যে সকাল থেকে যারা বাইকার আছেন তারা অকটেন নিতে এসেও ফিরে যাচ্ছেন এবং এখানে যারা ডিজেল নিতে আসছেন কিংবা পেট্রোল নিতে আসছেন তারা কিন্তু তেল পাচ্ছেন এবং পুরো বিভাগ জুড়ে কিন্তু একই চিত্র। আমরা দেখেছি বিভাগের অন্যান্য জেলায় যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানেও যখন অকটেন নিয়ে আসছে তখন কিন্তু দীর্ঘ লাইন, মোটরসাইকেল বিশেষ করে বাইকারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং যারা পেট্রোল মালিক রয়েছেন, পাম্প মালিক রয়েছেন, তারা বলছেন যে এই যে বাইকার তারাই মজুত করছেন প্রত্যেকের বাসায়, এমনকি তারা বলছেন যে প্রত্যেকের বাসায় 20 থেকে 25 লিটার পর্যন্ত মজুত রয়েছে, কারণ তারা চিনে ফেলছেন একই লোক একাধিকবার এবং পরপর কয়েকদিন ধরে তারা তেল নিচ্ছেন, এমন অভিযোগ তারা করছেন। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি, আসলে বিশ্বজুড়ে যে তেলের বাজারের পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে যে উদ্ভূত যে একটা প্যানিক বাইংয়ের পরিস্থিতি সৃষ্টি হয় মানুষের মনে এবং সেই প্যানিক বাইং থেকেই কিন্তু তারা এই যে পাম্পগুলো থেকে অতিরিক্ত তেল নিচ্ছেন এবং তারা নেওয়ার ফলে তারা সেটি মজুদেরও চেষ্টা করছেন, এমনটি বলছেন এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ। এবং অন্যদিকে বাইকার যারা রয়েছেন, বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে রেন্টি বাইক সার্ভিস চালু আছে। এক্ষেত্রে বাইকার যারা রয়েছেন তারাও নিরুপায়, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে হলেও তারা এই যে তেল দিয়েই তাদের সংসার চলে, এমনটি তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে সেই জীবন ধারণের ক্ষেত্রে যারা রেন্টেল সার্ভিস বাইকার রয়েছেন তারা কিন্তু কিনছেন। অন্যদিকে ডিজেল সংকট কিছুটা দেখা দিয়েছিল। ডিজেল সংকটের ফলে যারা উপকূলের চাষি রয়েছেন তারা তাদের পণ্য বিক্রি করতে পারেনি, জেলেরা তারা সমুদ্রে মাছ শিকার করতে পারেনি এবং আশার কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ বিরতি চলছে, বিরতির ঘোষণা দেওয়া হয়েছে,
এবং হরমুজ প্রণালী যে খুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা স্বস্তির দেখা মিলছে। তো সবাইকে এই মুহূর্তে সচেতন হতে হবে, সচেতনতার বিকল্প নেই। সরকার থেকে বলা হয়েছে যে তেলের যে চাহিদা পূরণের সার্বিক কাজ করছেন। তো মানুষ যদি সচেতন হয় তাহলে তেলের যে সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে, এমনটা বলছেন এখানকার কর্তৃপক্ষ। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেল সংকটে স্থবির চট্টগ্রাম উপকূলের পান চাঞ্চল্য, সাগরে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও ডিজেল অপ্রতুলতায় তীরে নোঙর করে আছে জেলার 5 থেকে 6 হাজার ট্রলার। মাছে ধরা কমেছে 10 থেকে 15%। এতে হঠাৎ করেই কর্মহীন জেলেরা। এদিকে সামনে সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা কপালে বাড়িয়েছে চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতে মাছের সরবরাহ বড় ধাক্কার শঙ্কা সংশ্লিষ্টদের। ৭৫ বছর বয়সী নিতাই দাস, 6 মেয়ে ও এক ছেলের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির এই সময়ে থাকার কথা সাগরে। দিনরাত মাছ ধরে ব্যস্ত সময় পার করার কথা। তবে বাস্তবতা ভিন্ন। জ্বালানি তেল সংকটে ট্রলার নিয়ে সাগরে যেতে না পেরে এখন ঘাটে বসেই বুনছেন জাল। বলছেন চরম আর্থিক সংকটে তার পরিবার, কষ্টে দিন কাটছে তাদের। তেলের জন্য সাগর যেতে পারছি না, তেলের জন্য কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছি না। খরচ এগুলো যেগুলো আছে এগুলো চলতে আছে। ইনকাম তো নাই তেলের কারণে যা ফেট করেই চলতো ওটা তেলের কারণে পারতেছি না। তার মতো হাজারো জেলের গল্প এখন একই সুতোয় গাঁথা। ডিজেল সংকটে ট্রলারগুলো তীরে নোঙর করা। চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর জানায় জেলায় 5 থেকে 6 হাজার নৌযান এখন সাগরে যেতে পারছে না। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা। তার আগেই কাজ হারিয়ে দিশেহারা জেলেরা। তেলের দরকার 2 ব্যারেল 3 ব্যারেল, এমন তেল হয় না 1 ব্যারেলও। আমরা যায় যদি 2 দিন ফিশিং করে আয়া করি, আমারও মানুষজনের খানা খরচ তো হইব না। কোনো রকমের সংসার চলে, কোনো রকম কোনো সময় ভালোভাবে চলে, কোনো সময় চলে না। এদিকে সাগরে মাছ ধরা কমে যাওয়ার প্রভাব পড়তে পারে বাজারে। সরবরাহ কমায় মাছের দাম বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের। 800 লিটার তেল লাগতো, সেই জন্য এখন আমাদেরকে 200 লিটার তেল দিতে পারতেছে। যখন সাগরে মাছ মারতে পারতেছি না, এখানে বাজার তো মাছের সংকট বাজার থাকবেই। সাগর থেকে মাছ আহরণ করতে পারলে সেখানে বাজারের মাছের সংকট কমতো। ফেব্রুয়ারিতে জ্বালানি সংকট শুরুর পর সাগর থেকে মাছ ধরা কমেছে 10 থেকে 15%। ডিভিসি নিউজ ডেস্ক। হামের উপসর্গ নিয়ে গত একদিনে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে গত 15ই মার্চ থেকে 8ই এপ্রিল পর্যন্ত হামে 21 জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে 138 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 693 জন, আর হাম শনাক্ত হয়েছে 189 জনের। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা 1599, আর উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 7577। নীলফামারীতে উদ্বেগজনকভাবে ছড়াচ্ছে ছোঁয়াচে রোগ হাম। সপ্তাহের ব্যবধানে উপসর্গ নিয়ে রোগী ভর্তি বেড়ে দাঁড়িয়েছে 3 গুণে। তবে জেলায় হাম শনাক্তের ল্যাব না থাকায় নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। সঠিক রোগ নির্ণয় ছাড়াই চিকিৎসা চালিয়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এদিকে বাগেরহাটেও হামের সাথে মৌসুমী শিশু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জায়গা খালি নেই শিশু ওয়ার্ডেও। নীলফামারী আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড। কারো গায়ে তীব্র জ্বর, কারো শরীর ভর্তি র্যাশ। হামের উপসর্গ নিয়ে এপ্রিলের শুরুতে এখানে রোগী ভর্তি ছিল 3 জন। সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। বহির্বিভাগেও প্রতিদিন গড়ে চিকিৎসা দেয়া হচ্ছে 10 জনেরও বেশি রোগীকে। গাত জ্বর, শাল ফাটেছে, লাল লাল হয়েছে, এটা বলে হাম রোগ কয় নাকি। 104 ডিগ্রি 3 ডিগ্রি তো চলছে, তারপরে হাসপাতালে নিয়ে আসি। দিনে 3টা 4টা 5টা এরকম রোগী আসতেইছে। আমরা চেষ্টা করতেছি কি রোগীকে পূর্ণাঙ্গভাবে সেবা দেওয়ার জন্য। জেলায় হাম শনাক্তের সেরোলজিক্যাল টেস্ট সুবিধা না থাকায় প্রকৃত রোগীর সংখ্যা জানা যাচ্ছে না। হাম উপসর্গ রোগী 70 জনেরও বেশি। সঠিক রোগ নির্ণয় ছাড়াই চলছে চিকিৎসা। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সব রোগীরই টেস্ট হচ্ছে, কিন্তু আমরা স্যাম্পলগুলো কালেক্ট করে ঢাকায় পাঠাতে হচ্ছে। সেক্ষেত্রে ঢাকা থেকে রিপোর্ট আসতেই দেখা যাচ্ছে 5 থেকে 7 দিন সময় লেগে যায়। এর মধ্যে যদি কোনো হামের রোগী সত্যিকারে থেকে থাকে তাহলে সে অনেককেই ছড়াই দিচ্ছে। যেগুলো বাচ্চা পজিটিভ হচ্ছে সেখানে আমরা সার্চিং চালাচ্ছি এবং তাদেরকে আইসোলেশনে রাখা আছে, এবং ওখানে সার্চিং করে যেগুলো ড্রপ আউট বাচ্চা পাওয়া গেছে তাদেরকে আমরা টিকা দিয়ে দিচ্ছি।
এদিকে বাগেরহাটে শিশুদের মধ্যে বেড়েছে মৌসুমী রোগের প্রকোপ। 250 শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে 40 শয্যার বিপরীতে ভর্তি 80 জনেরও বেশি। পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। বাচ্চা নিয়ে আসছে, এখানে আসার পরে দেখে ভর্তি করছে, বলছে নিউমোনিয়া হয়েছে। সিট পাইছি নিচে, তা বিছনা চাদর নেই, বালিশ নেই। হ্যাঁ, এভাবে কি করে রোগী সুস্থ হবে? শিশুদের সঙ্গে অভিভাবকরা ভিড় করায় পরিবেশ আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। বেডের তুলনায় রোগীর পরিমাণ অনেক বেশি, আর রোগীর অ্যাটেন্ডেন্স প্রচুর পরিমাণে। এতেও আমাদের কাজ করাতে অনেক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। হামের উপসর্গ থাকায় 4 জনকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। এই 4 জন রোগী এখন মোটামুটি সুস্থ আছে। পরীক্ষা করার জন্য তাদের যেটা কনফার্ম হাম কিনা এর জন্য নমুনা সংগ্রহ করে আমরা ঢাকা পাঠিয়ে দিয়েছি। ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব থেকে বাঁচতে টিকা এবং চিকিৎসায় অবহেলা না করার পরামর্শ চিকিৎসকদের। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরের হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি 18 শিশু। গেল কয়েকদিনে জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, আপনি এখন এই মুহূর্তে কোন হাসপাতালে অবস্থান করছেন এবং সেই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। যে আমি কিন্তু এখন শরীয়তপুর সদর হাসপাতালে রয়েছি। এই হাসপাতালে আপনার হাম যে রয়েছে, এখানে 17 জন উপসর্গ নিয়ে হামের উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি রয়েছে। আমি যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু হামের উপসর্গ নিয়ে 17 শিশু এখানে ভর্তি রয়েছে। এই 17 শিশু জেলায় মোট 18 জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত শরীয়তপুর জেলায় 38 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছিলেন। এর ভিতরে 20 জনকে ছুটি দেওয়া হয়েছে। আমরা এখন কথা বলবো এই হাসপাতালের একজন নার্স। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই পর্যন্ত আপনাদের কি পরিমাণ হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং আপনাদের চিকিৎসা দিতে সক্ষম হয়েছেন কিনা? আমাদের এখানে 38 জন রোগী ভর্তি হয়েছিল, তার ভিতরে ছুটি নিয়ে ভালো হয়ে বাসায় ফিরেছে 21 জন রোগী। আমরা আরও একজন রোগীর সঙ্গে কথা বলতে যাচ্ছি। তারপরে এই যে আপনি এখানে ভর্তি হয়েছেন, এখানে কি ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন কিনা এই বিষয়টি একটু জানাবো। আমি তো কথা বলতেই পারি না, আমি বলবো কিভাবে। তো কালকে আইসি, এখন দেখি কি অবস্থা। আমি আর বলতে পারতেছি না কিছুই। আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনি এখানে কাকে নিয়ে এসেছেন এবং এখানে সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা? আমি নিয়ে আসছি আমার ওয়াইফকে। এখানে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, শরীয়তপুরের মানুষ আগে থেকে অবহেলিত। এখানে স্বাস্থ্যখাত খুবই দুর্বল। এই স্বাস্থ্যখাতে চিকিৎসার ঘাটতি রয়েছে। দেখা যাচ্ছে ডাক্তার প্রয়োজনীয়ভাবে পাওয়া যাচ্ছে না। এরপরে টেস্টের ব্যাপারটা খুবই দুর্বল। ঢাকা থেকে লোকে এসে তারপরে ব্লাড টেস্টের জন্য ব্লাড নিতে হয়, এখানে সেই ব্যবস্থাটা এখানে নেই, যার কারণে আমাদের ভোগান্তি রয়েছে অনেক। এরপরে দেখা যায় খাবারের সুব্যবস্থা নেই, বেডের সুব্যবস্থা নেই, যদিও প্রয়োজনীয় বেড এখানে পাওয়া যাচ্ছে না। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এখানে স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলেছিলাম এখানকার যারা নার্স রয়েছেন, যারা রোগী রয়েছেন, রোগীর আত্মীয় স্বজনরা রয়েছেন, তারা কিন্তু যে জিনিসটা জানিয়েছেন, রোগীর আত্মীয় স্বজনরা এখানে কিন্তু চিকিৎসা কিছুটা সমস্যা রয়েছে এবং যেহেতু এখানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো মেশিন নেই, এই কারণে কিন্তু এই উপসর্গের যে ব্লাড নিয়ে কিন্তু ঢাকায় পাঠানো হচ্ছে। এ কারণে অনেক রোগী অনিশ্চিতভাবে এখানে চিকিৎসা নিতে হচ্ছে। হ্যাঁ, এই ছিল শরীয়তপুর হাম উপসর্গ নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে দিন দিন বড় হচ্ছে স্তূপ। এ নিয়ে বিপাকে খনি কর্তৃপক্ষ। 2 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার ইয়ার্ডে এখন কয়লার মজুদ প্রায় 4.5 লাখ টন। স্তূপের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রায়ই কয়লার আগুন ধরে। এতে তৈরি হচ্ছে নানা ঝুঁকি। চাহিদা নেই, তারপরও উত্তোলনে বাধ্য হওয়ায় অতিরিক্ত কয়লা নিয়ে চরম বিপদে পড়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। দৈনিক গড়ে 3000 টন কয়লা উত্তোলন হচ্ছে এই খনি থেকে। বিপরীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের চাহিদা মাত্র 700 টন।
2019 সাল থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার একমাত্র ক্রেতা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সে সময়ে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিটের দৈনিক চাহিদা ছিল 4,500 মেট্রিক টন। 2020 সালে 2 নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট চালু আছে, যেখানে দৈনিক কয়লার চাহিদা মাত্র 700 টন। 275 মেগাওয়াট সম্পন্ন 3 নম্বর ইউনিট চালু করতে আরও 3 মাস সময় লাগবে। এই ইউনিটে দৈনিক চাহিদা 2200 থেকে 2500 টন। খনি কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভে নানা জটিলতা ও দুর্ঘটনা এড়াতে কয়লা উত্তোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী কয়লা নিলেই সমস্যার সমাধান হবে বলে জানায় খনি কর্তৃপক্ষ। এই মজুতকৃত কয়লার যে উচ্চতা এটা দিন দিন বেড়ে যাচ্ছে, যার ফলে অতিরিক্ত চাপ এবং তাপের ফলে এখানে মাঝে মধ্যেই স্পন্টেনিয়াস কম্বাশন হয় এবং আগুন ধরে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র যদি কাঙ্ক্ষিত হারে তাদের কয়লাটা নিতে পারে, তবে এই ধরনের পরিস্থিতির উন্নতি হবে এবং এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তবে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়লা নিতে না পারার কথা স্বীকার করলেও কয়লার মজুত বাড়ার জন্য খনি কর্তৃপক্ষের ওপর দোষারোপ করছে। ওরা হলো কয়লাটা পরিমাণের চেয়ে বেশি তুলে রাখছে। আমরা আমাদের প্ল্যান্ট বন্ধ হয়েছে অক্টোবর থেকে। ওদেরকে বলছিলাম যে তোমরা এখন কয়লা তুলো না। আমাদের প্ল্যান ছিল যে মার্চের শেষের থেকে আমরা প্ল্যান্টটা চালাবো। 2019 সালের আগে এই কয়লা টেন্ডারের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করা হতো। কয়লার উৎপাদন এবং বিক্রির সাথে সামঞ্জস্য থাকায় কয়লার মজুত সমস্যা কখনোই ছিল না। ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুর সদরের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে জাল টাকাসহ টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ সময় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর সদর থানার চাপাতলি এলাকার দুলাল মিয়ার নির্মাণাধীন ভবনের 7ম তলায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালানো হয়। দীর্ঘদিন থেকে একটি সক্রিয় প্রতারক চক্র জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মুর্শিদুল হককে আটক করা হয়। এ সময় নগদ 6,800 জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি মনিটর, 3টি প্রিন্টার, একটি মোবাইল ফোন ও টাকা তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়। বন্দরনগরী চট্টগ্রামে অপরাধ দমনে নগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। নগরীর 5 লাইশ থানা এলাকাকে আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়, যাতে করে কোনো অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা যায়। শুধু একটি থানাই নয়, পর্যায়ক্রমে পুরো নগরীকে আনা হবে সিসিটিভি ক্যামেরার আওতায়। বন্দরনগরী চট্টগ্রাম, যেখানে প্রায় 57 লাখ মানুষের বাস, দেশের দ্বিতীয় রাজধানী খ্যাত এই মহানগরীতে প্রতিদিনই সংঘটিত হচ্ছে কোনো না কোনো অপরাধ, যা নিয়ন্ত্রণে এবার প্রযুক্তি নির্ভর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এর অংশ হিসেবে মহানগরীর 16টি থানার মধ্যে 5 লাইশ থানা এলাকাকে আনা হয়েছে সিসিটিভির আওতায়। 47টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে 128টি সিসিটিভি ক্যামেরা। 5 লাইশ মডেল থানা এলাকায় প্রায় 47টি পয়েন্টে 128টি সিসি ক্যামেরা থানার উদ্যোগে লাগানো হয়েছে। প্রত্যেকটি ক্যামেরা হাই রেজুলেশন এবং আইপি ক্যামেরা। এটার কন্ট্রোলিং আমাদের থানাতেও থাকবে এবং আমাদের সিএমপি হেডকোয়ার্টারও আছে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এতে অপরাধ দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে আশা করছে পুলিশ। অপরাধ দমন এবং অপরাধ করার পরেও যাতে আমরা এটাকে ট্রেস করতে পারি, ডিটেক্ট করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা মূলত অপরাধপ্রবণ হটস্পটগুলোতেই আমরা ক্যামেরাগুলো ইনস্টল করেছি এবং আমরা আশা করছি যে এটা মহানগরীর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে নগরীর বাকি 15টি থানার আওতাধীন এলাকাকেও সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে চাঁদপুরের হাইমচর উপজেলায় বাঁধ। বর্ষার আগেই ভিটে মাটি হারানোর শঙ্কায় স্থানীয়রা। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের কিছু অংশ। মেঘনার ভাঙন কবলিত এলাকার হাজারো মানুষের দাবি স্থায়ী প্রতিরক্ষা বাঁধের। 2006-07 অর্থ বছরে নদী ভাঙন রোধে চাঁদপুরের হাইমচর উপজেলায় বাঁধ নির্মাণ করে সরকার। এতে মেঘনার ভয়াল থাবা থেকে রক্ষা পায় হাজারো পরিবার।
গেল সোমবার রাতে গাজীনগর এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নামে স্থানীয় কয়েকজন। এরপরে স্থানটির 100 মিটার অংশে শুরু হয় ভাঙন। ক্ষতিগ্রস্ত হয় বাঁধের কিছু অংশ। এতে বর্ষার আগেই ভিটেমাটি হারানোর আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ভাঙন থেকে রক্ষায় দ্রুত বালু উত্তোলন বন্ধসহ ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কারের দাবি এলাকাবাসীর। আসার পরে দেখি যে এইখানে আস্তে সব দইটা নিচে চলে যাইতেছে। তো আমরা বলতেছি যে এটা কেন হয়েছে, এটা তো ভাঙ্গা পড়তেছে, এখান থেকে বালু কারা কাটছে। কিছু কুচক্রি মহল বালু খেকো বালু সব এখানে নিয়ে গেছে। এখন দেখেন যে আমাদের যে নদী বাঁধ, এই বাঁধটা এখন হুমকির মুখে। পুরা গ্রামের মানুষেরই অসুবিধা হবে এই যদি ভাঙ্গা যায় এই বাঁধ। যেই অবস্থাতে আছি আমার মনে হয় আজকে রাত্রের ভিতরে আমাদের ব্লক পর্যন্ত পৌঁছে যাবে। ভাঙন রোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। অন্যদিকে মূল বাঁধ এখনও সুরক্ষিত আছে, দাবি নির্বাহী প্রকৌশলীর। কিছু মহল নদীর কাছ থেকে ড্রেজিং করে মাটি উত্তোলন করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা জানানোর পরে আইনশৃঙ্খলা বাহিনী সেই ড্রেজার আটক করে এবং 5 জনকে গ্রেপ্তার করে। লাঞ্চিং অ্যাপ্রনের কিছুটা ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে মূল প্রতিরক্ষা কাজের কোনো সমস্যা হবে না। আমরা প্রতিনিয়ত জিনিসটা নজরদারিতে রেখেছি, যদি প্রয়োজন পড়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা ইমার্জেন্সি জিও ব্যাগের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মেঘনার ভাঙন থেকে রক্ষায় সরকার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেবে, প্রত্যাশা নদীপাড়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরের আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মৌসুমের শুরুতেই তাণ্ডব চালিয়েছে শিলাবৃষ্টি। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে ধান, ভুট্টা, আম চাষি ও কৃষকদের মধ্যে আতঙ্ক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জে 10 থেকে 15 মিনিটের আকস্মিক শিলাবৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষক ও আম চাষির। মঙ্গলবার সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 45 মিনিট স্থায়ী প্রাকৃতিক দুর্যোগে আমের ছোট গুটি ঝরে পড়ার পাশাপাশি শিলার আঘাতে আম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শিলাবৃষ্টিতে আমের যে ক্ষতি হয়েছে তাতে এবছর আমের লক্ষ্যমাত্রা পূরণ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আম নাই, তারপরে যেটুকুনা আম ছিল সেটুকুনা শেষ পর্যায়ের দিকে চলে গেছে। আমাদের উপজেলায় একটা ভালো ক্ষতির আমি আশঙ্কা করছি। তো এখানে আমার কাছে মনে হচ্ছে 10 to 20% আমের ক্ষতি হবে এই শিলাবৃষ্টির কারণে। আম টিকে রাখতে গাছে ডাবল করে কীটনাশক ও স্প্রে করায় বেড়ে যাবে উৎপাদন খরচ। 15 বিঘা বাগান, এটাকে এখানে খরচ একবার বীজ দিতে গেলে প্রায় 25,000 টাকা খরচ হয়। আমাদের এখানে খরচও বাড়ছে, বলা যাবে না কতদূর পরিমাণ টিকবে। এখন আমরা পরিচর্যা করছি। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ক্ষত আমগাছ থেকে ছত্রাক বিস্তার লাভ করতে না পারে সেই জায়গাতে আমরা ম্যানকোজেব এবং একটা কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। এদিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ধান, ভুট্টা সহ আম, লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। শীষ বের হওয়া বোরো ধান শিলায় ঝরে পড়েছে, মাটির সাথে মিশে গেছে ভুট্টা ক্ষেত। আম ও লিচুর অপরিপক্ক গুটি ঝরে পড়েছে শিলার আঘাতে। ঋণ করে ফসল আবাদ করে ক্ষতিগ্রস্ত কৃষক এখন দিশেহারা। ফসলের সাথে ঘরের টিনও হারিয়েছে অনেকে। লিচুর বাগানটাতে একটি লিচুও নেই, পাথরে সব ধ্বংস হয়ে গেছে, কোনো আবাদ নাই। তাতে আমি খুব ঋণের মধ্যে পড়ে গেছি। বাড়ির তো সব আসবাবপত্র, টিন টান সব চলে গেছে। ক্ষতিগ্রস্ত সবাই যেন সরকারি সহায়তা পায় সে লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। প্রকৃত ক্ষয়ক্ষতি আছে সেটার চিত্র আমরা আমাদের যে প্রতিবেদন সেটা প্রতিবেদন আকারে আমরা ঊর্ধ্বতন মহলে পাঠাবো। বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা যায় সে চেষ্টা আমরা করে যাচ্ছি। বৃষ্টিবলয় গর্জনের প্রভাবে আরও কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডিবিসি নিউজ ডেস্ক। পার্বত্য জেলা খাগড়াছড়ির কৃষি অর্থনীতিতে সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে সরিষা চাষ। কৃষক বলছেন, ধান চাষের পর জমি পতিত না রেখে স্বল্প সময় সরিষার ফলন পাওয়া যায়। খরচ তুলনামূলক কম এবং বাজারে তেলের ভালো দাম পাওয়ায় লাভের সম্ভাবনাও বেশি। আমন ও বোরো ধানের মধ্যবর্তী ফসল হিসেবে খাগড়াছড়িতে সরিষার আবাদ বাড়ছে দিন দিন। বিশেষ করে খাগড়াছড়ির সদর, দীঘিনালা, মাটিরাঙ্গা ও পানছড়িতে কৃষকের আগ্রহ বেশি। এবছর জেলার 932 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও 200 হেক্টর বেশি। ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত সময় কাটছে কৃষকের। ভালো ফলনে খুশি তারা। আমরা এই শস্যগুলা কার্তিক ও গ্রায়ণের মধ্যে চাষ করি আর কি। তারপরে এগুলা 70-80 দিনের মধ্যে পাওয়া যায়। সরকার যদি আর একটু ভালো করে দিত তা আমরা ফসল আরো ভালো করতাম। জেলায় বিনা, বাড়ি ও টরি জাতের সরিষা আবাদ হচ্ছে বেশি।
পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে বিনা সরিষা 9 এবং বিনা সরিষা 11। বোরো ধান, আমন ধান এর মাঝখানে যদি একটা ডাল জাতীয় ফসল রাখতে পারি, আমাদের মাটির গুণাগুণ রক্ষা হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের ফলনও বৃদ্ধি পাবে। সরিষার উৎপাদন বাড়িয়ে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কিছু কিছু উপজেলা বিশেষ করে পানছড়ি, মাটিরাঙ্গা, দিঘিনালা, সদর সপ্তম সরিষা আবাদ বেশি হয়ে থাকে। উৎপাদন লক্ষ্যমাত্রা তার চেয়ে আমাদের প্রায় 200 হেক্টর আবাদের জমি বেশি আবাদ হয়েছে। খাগড়াছড়িতে এবছর 932 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও 200 হেক্টর বেশি। ডিভিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।